সুখদেব গোস্বামী মহারাজ রাজা পরীক্ষিতকে 3টি অ্যাওয়ার্ড দিলেন। কি কি? সাধু, সাধু বিষ্ণু মহাভাগ, তুমি পরম ভাগ্যবান। দয়া ভাগবত উত্তম, তুমি উত্তম ভাগবত। যেহেতু কৃষ্ণ কথালোক অমৃত আর সাধন জীবিত, আমিও এই ঘন শীতের মধ্যে মকর সংক্রান্তি এমনি একটা দিনে আজ থেকে 15-16 বছর পূর্বে এই মকর সংক্রান্তিতে হরিদ্বারে হয়েছিল কুম্ভের মেলা। এই ঘন শীতের মধ্যে কুম্ভের মেলায় স্টিলের গাড়া সমস্ত এগুলি শিকল দিয়ে বাঁধা, ওই শিকল ধরে স্নান করতে হয়, তা না হলে স্রোতে টেনে তাকে নিয়ে যাবে, তার আর খবর হবে। এই মকর সংক্রান্তিতে সেই কুম্ভের মেলায় আমি স্নান করে এসেছিলাম। আজকাল তো অনেকে শীতে কাঁপছে বলছে, সে যে হরিদ্বারের কি শীত এবং এই মকর সংক্রান্তিতে কি যে অবস্থা, সেটা না যে গিয়েছে বুঝতে পারবে। দারুণ স্রোত, শুধু স্রোত না, দারুণ স্রোত, পা ফসকে গেলে টান দিয়ে নিয়ে যাবে। সেই হরিদ্বারে গঙ্গা নদীর তীরে রাজা পরীক্ষিত, ভক্ত মুকুটমণি রাজা পরীক্ষিত কায়াপবেশনে রত হয়েছে। একই আসনে তিনি বসে থাকবেন, আসন পরিত্যাগ করবেন না, কিছু আহার করবেন না, মলমূত্র পরিত্যাগ করবেন না। তিনি বলছেন, যারা যারা এসেছেন গায়ত কৃষ্ণ গাথা, অন্য কোনো কথা হবে না, শুধু কৃষ্ণ কথা। এই কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য আপনারাও আজকে সেই মকর সংক্রান্তিতে অনেক কিছু গায়ে দিয়ে এসেছেন, তারপরেও বলছেন কি কষ্ট, এত কষ্ট, জীবন নষ্ট। চেপে চেপে একজন আরেকজনকে স্পর্শ করে বসুন, এতে দুইটা উপকার হবে। একটা উপকার হলো শীতটা কম লাগবে, আরেকটা হচ্ছে আমাকে যদি এখানে কারেন্টে পিষ্ট করে, আমার প্রিয়জনরা যদি আমাকে ছাড়াতে আসে, সে কারেন্টে পিষ্ট হবে না। তাকে যদি তার ছেলে মেয়ে ছাড়াতে এসে টান দেয়, পরস্পর এমনি ভাবে যদি টানাটানি হয়, তাহলে দেখা যাবে সবাই কারেন্টে পিষ্ট হয়েছে। তদ্রূপ চাপাচাপি করে বসলে একটা উপকার হবে, যদি কারো প্রেম হৃদয়ে জাগে, তাহলে তার সে সবার মধ্যেই প্রেম।
ছিল, এখন টুল নাই। আমরা যদি ঘরের থেকে শিশুদেরকে বলি স্কুলে যাবার আগে তো স্নান করবি, অন্তত বিনার একটা শ্লোক উচ্চারণ করে তারপরে তোকে খেতে দিব, তা নাহলে তোকে কিন্তু খেতে দিব না, খেয়ে তারপরে বেরোবি। আজকাল আমাদের বড় দুর্দিন চলছে, ছেলে মেয়েরা অনেক বিপদে চলে যাচ্ছে, কারণ আমাদের মেয়েরা আজকে অনেক বিধর্মী হয়ে যাচ্ছে, কারণ হাই হিল পরে, লেহেঙ্গা পরে, ঠোঁটের মধ্যে লিপস্টিক এমন ভাবে মেখেছে মনে হয় একটা রাক্ষসী যাচ্ছে। তাহলে একটা রাক্ষসীকে দেখে 4-5টা রাক্ষসরা তার পিছনে যাবে না কেন? এই সর্বনাশটা আমরাই করছি। বরঞ্চ ওই মেয়েকে যদি একটা তুলসীর মালা গলায় দিয়ে, একটা চন্দনের ফুটা দিয়ে, একটা শ্লোক গীতার পরে যদি ও রাস্তায় স্বাভাবিক কাপড় চোপড় পরে ও স্কুল কলেজে যদি যেত, তাহলে ওরা এত বড় সর্বনাশ হতো না। ওই রাক্ষসরা বলবে ওটা রিজেক্ট, মারা, ওর কাছে যাস না, ও ভগবান। একটা চন্দনের ফুটায়, একটা তুলসী মালায় গলায় মেয়েটা বেঁচে গেল। আপনারা বিশেষত মায়েদের কাছে আমার অনুরোধ রইল, কারণ বাবা তো সকালবেলা হয় স্কুল কলেজ না হয় ব্যবসায় চলে যায়, সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব থাকে মা। শাস্ত্রে বলছে মেয়ে, মর্যা, ধমনীয়, হাত, এই 4টা হলো পিতা। মেয়ে, মর্যা, ধমনীয়, হাত, এই 4টা হলো পিতা। আর অন্যান্য গুণগুলি, এমনকি অরিজিনাল যেটা জিন, সেই জিনটাও মার শিশু পায়। শিশু মায়ের কুলে শিশুর শিক্ষা। আমি কিছু একটা প্রথম ইতিহাস জানব, তারপরে দর্শন, তারপরে বিজ্ঞান। ইতিহাস, বিশ্বশ্রবা মনির স্ত্রী নিকোষাতে স্বামীকে বলছে এই মুহূর্তে আমাকে সন্তান দান করতে হবে। বিশ্বশ্রবা মনি বললেন এটা যোগ্য সময় না, যোগ্য সময় মতো তোমাকে আমি সন্তান দেব। বলো না, এখনই তোমাকে দিতে হবে। স্ত্রী এত কামাতুরা যে তখনই তার সন্তান দিতে হবে। বিশ্বশ্রবা মনি রৌরসী নিকোষা মায়ের কুলে যে সন্তান আসলো সেকে রাবণ। ভালো সন্তান হলো না, ভালো সন্তান। চিত্রাঙ্গদ বিচিত্র বীর্য শান্তনু রাজার ছেলে, বড় ছেলের নাম বিশ্বদেব, গঙ্গাপুত্র বিশ্ব। চিত্রাঙ্গদ বিচিত্র বীর্য একজন যুদ্ধে নিয়ে মারা যায়, আর একজন যক্ষা হয়ে মারা যায়। 2 জন বিধবা। সত্যবতী শাশুড়ি মাতা আগেকার দিনে মনি ঋষিদের দ্বারা, ভাসুর দ্বারা বংশ রক্ষা হতো। এইভাবে ভাসুর দ্বারা প্রতিনিয়ত ছোট বড়রা লাঞ্ছিত হওয়ায় সমাজ সংস্কাররা
দাসরাজ কন্যা মাছের গন্ধ গাইছিল। পারিব্রাজক পরশর মুনি তিনি গঙ্গা হরিদ্বারে পারাপার হতে এসেছেন, বিভিন্ন পাহাড় পর্বত ঘুরে, বিভিন্ন ধর্মীয় অঙ্গন ঘুরে তিনি গঙ্গার তীরে এসেছেন। এসে দেখলেন অপূর্ব সুন্দরী একটি নারী। জিজ্ঞাসা করলেন, এই মেয়ে, তুমি এখানে খাওয়া পাইছো কেন? মেয়েটি বলছে, আমার গায়ে মাছের গন্ধ। বাবা বলেছেন, যদি তুই খেয়া ঘাটে খেয়া বাস, তাহলে কোন মহাপুরুষের যদি তোর জীবনে সঙ্গ আসে, তাহলে তোর আর এই মৎস্যের গন্ধ থাকবে না। তখন বললেন, আমি তোমাকে সঙ্গ দিব। সৃষ্টি সুখের উল্লাসে তিনি একটা সৃষ্টি করবেন এই মৎস্যগন্ধার দ্বারা। তিনি নিয়ে গেলেন দ্বীপে, কিন্তু দ্বীপের চতুর্দিকে তো নৌকা চলছে, মানুষ চলছে। তিনি পরশর মুনি ঝাউ গাছ তৈরি করলেন। ঝাউ গাছ তৈরি করে, নিচে তো নিশ্চিদ্র নয়, ফাঁকা। তিনি এই যে ঘন কুয়াশা, উচ্চটিকা তৈরি করলেন। এই কুয়াশা তৈরি করেছেন কে? পরশর মুনি। দেখবেন এই শীতের রজনীতে টিভিতেও আমরা সংবাদ শুনছি, অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে ট্রাকের দ্বারা, বাসে, মোটর সাইকেলে সামনাসামনি হওয়া। তারা ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মা বললেন, যে দড়িটা ধরেছিস প্রভাস, সে মত্তভূমিতে থাকতে হবে। আর 7 জন তোরা যদি গঙ্গা গর্ভে ধারণ করে, তাহলে তোরা উদ্ধার হয়ে যেতে পারবে। সেই প্রভাসী অষ্টবসুর এক বসু প্রভাস, সেই প্রভাসকে যখন গঙ্গায় ভাসিয়ে দিতে যাচ্ছেন গঙ্গা দেবী, তখন বাধা দিয়েছিলেন শান্তনু রাজা। সব তুমি দিয়ে দিলে, সব তুমি দিয়ে দিলে, কিন্তু আমি এই শেষ সন্তানটি ভিক্ষা চাই তোমার কাছে, আমি দেব না। গঙ্গা অদৃশ্য হয়ে গেল ছেলেটিকে দিয়ে। সেই ছেলে প্রবাসী বিশ্বদেশ। যখন শান্তনু রাজা স্ত্রীর বিয়োগে, স্ত্রী চলে যায়, পাগলের মতো গঙ্গার তীর দিয়ে হাঁটতেন, যদি বা আবার দেখা হয়। কিন্তু দেখলেন গঙ্গার তীরে প্রায় গঙ্গার মতোই অপরূপা একটি মেয়ে বসা আছে। তখন দিয়ে তার হাত ধরেছে শান্তনু রাজা। ভ্রমে হাত ধরলেন। ক্ষত্রিয়দের নিয়ম হলো, যদি কোনো নারীর হাত ধরে, সেই ক্ষত্রিয়ে সেই মেয়েকে বিবাহ করতে হবে। হাত ধরলেন, ভ্রমে হাত ধরলেন। দেখা গেল সে গঙ্গা নয়, কিন্তু গঙ্গারই মতো একজন নদী তটে বসে আছে। তখন তাকে জিজ্ঞেস করা হলো, তোমার নাম কি? নাম তো মৎস্যগন্ধা, গান্ধার রাজের, আর মৎস্যগন্ধা দাসরাজের কন্যা। দাসরাজের কাছে প্রস্তাব দিলেন যে শান্তনু রাজা তিনি বিয়ে করবেন। দাসরাজ রাজি হলেন। বললেন, না, হে শান্তনু রাজা, তোমার জ্যেষ্ঠ পুত্র আছে, সেই হবে রাজা। আমার মেয়ের গর্ভে যে
বিশ্বদেব প্রতিজ্ঞা করলেন আমি দ্বার পরিগ্রহ করব, তবু আপনার মেয়ে আমার বাবার সঙ্গে বিয়ে দিন। তুমি না হয় দ্বার পরিগ্রহ করবে না, কিন্তু ভবিষ্যতে তুমি যদি দ্বার পরিগ্রহণ করো, তোমার যদি সন্তানাদি আসে, তারাই তো রাজা হবে। রাজন্যবর্গের নিয়ম হচ্ছে জ্যেষ্ঠ পুত্র রাজা, রাজতন্ত্র। এটা এখনো নেপালে আছে রাজতন্ত্রটা। আমি 8 সনে ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনে নেপালে গিয়েছিলাম। সেখানে নেপালের রাজা জ্ঞানেন্দ্রের সঙ্গে আমি সৌজন্য সাক্ষাৎ করেছিলাম। 144টা রাষ্ট্রের ডেলিগেটররা এসেছিলেন, সেখানে আমি বক্তব্য রেখেছিলাম। রাজার জ্যেষ্ঠ পুত্র রাজা। এখন বললেন বিশ্বদেব আমি পুরোপুরের অতন্ত্র প্রহরী হয়ে থাকবে, আমি বিবাহ করব না এবং রাজত্ব আমি ধারি না, আমি রাজত্ব প্রতিপালন করব না, আমি হব পুরোপুরের অতন্ত্র প্রহরী। মিলিটারি ক্যাম্পের সামনে লেখা দেখবেন অতন্ত্র প্রহরী। তন্দ্রা নাই, পাহারা দিয়ে না। তখন এই মৎস্যগন্ধা নতুন নামে শিক্ষিত হন সত্যবতী। সত্যবতীর গর্ভে 2টো ছেলে হয়, চিত্রাঙ্গদ, বিচিত্রবীর্য। চিত্রাঙ্গদ, বিচিত্রবীর্য 2 ভাই মারা যায়, একজন যুদ্ধে আর একজন ক্ষয়রোগে, মানে যক্ষা। তখন যে প্রবাদ বাক্য ছিল ভাসুর দ্বারা সন্তান উৎপাদন করা যায়, যখন বেল্টে চলে গিয়েছিলেন জন্মের পরে বলেছিলেন মা তোমার যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে দিন। বেলদেবকে ডাকলেন সন্তান উৎপাদনের জন্য। অম্বা, অম্বালিকা, অম্বিকা 3 বোন স্বয়ংবর সভা থেকে বিশ্বদেব তাদের তুলে নিয়ে আসেন ভাইয়ের জন্য বিবাহ দেওয়ার জন্য। কিন্তু অম্বা বললেন আমি স্বর্ণরাজের বাগদত্তা, আমাকে ফিরিয়ে দিয়ে আসুন। তখন বিশ্বদেব স্বর্ণরাজার কাছে ফিরিয়ে দিতে গেলে বলে যেহেতু ক্ষত্রিয়ের নিয়ম কারো হাত ধরলে তার হে বিশ্বদেব আমি একে গ্রহণ করব না, তোমাকে গ্রহণ করতে হবে। এদিকে সে তো প্রতিজ্ঞাবদ্ধ, বিবাহ করবে না। তখন তাকে ফেরত দিলে সে প্রতিজ্ঞা করেছিল বড় যদি কোনো ভারতবর্ষে যুদ্ধ হয় তাহলে আমি হব তোমার সম্মুখে বিহঙ্গতা। তখন বলেছিল তুমি যদি বিহঙ্গতা হিসাবে দাঁড়াও আমি সেদিনই যুদ্ধে অস্ত্র ত্যাগ করব। এই কুরুক্ষেত্রের যুদ্ধে বিহঙ্গতা যেদিন দেখেছিলেন সেই দিনই বিশ্বদেব সারেন্ডার করেছিলেন, আত্মসমর্পণ করেছিলেন। এদিকে অম্বা গেল, অম্বিকা, অম্বালিকা। সত্যবতী অম্বিকাকে বললেন আমার পুত্র ব্যাসদেব এসেছে, তুমি তার সঙ্গ করো, তুমি তার সেবা করো।
অম্বিকা যদি চোখ না বুঝতো তাহলে তো সেই অন্ধ সন্তান হতো না। এই জন্য দায়ী মা। অম্বালিকা তাকে পাঠানো হলো, অম্বালিকাকে বুঝিয়ে দেওয়া হলো তুমি কিন্তু চোখ বুঝবে না। চোখ বুঝে নেই, কিন্তু ভীত হয়ে পীতবর্ণ হয়ে গিয়েছিল। এই জন্য পীতবর্ণ তার গর্ভের সন্তান পান। এই পীতবর্ণ পাণ্ড হওয়ার জন্য দায়ী কে? মা। দুই বৌমাকে পরে অনেক বুঝিয়ে পাঠানোর চেষ্টা করা হয় সুযোগ্য পুত্রের জন্য। সুযোগ্য পুত্র আর আসল শেষ পর্যন্ত ব্যাসদেবকে সেবার জন্য এক দাসীকে নিয়োগ করা হয়। সেই দাসীর সেবা শুশ্রূষা দেখে ব্যাসদেব আশীর্বাদ করেছিলেন, আমি আশীর্বাদ করলাম তোমার গর্ভে ভগবত ভক্ত সন্তান। সেই সন্তানকে বিদু। তাহলে কৃষ্ণ ভক্ত ভগবত ভক্ত সন্তান বিদু কার কারণে? মায়ের কারণে। গেল একটা দিন। অর্জুন সুভদ্রা অর্জুনের উরুতে মাথা দিয়ে বললেন আমাকে চক্রব্যূহে প্রবেশটা এবং বের হওয়া শিক্ষা দাও। তখন গর্ভে ছিল অভিমন্যু। সেই চক্রব্যূহের কথা অর্জুন বলতেছিলেন, চক্রব্যূহে প্রবেশ করার কথা শুনছিলেন, কিন্তু চক্রব্যূহের থেকে বেরিয়ে আসার কথা শুনছিলেন সুভদ্রা। যার কারণে কুরুক্ষেত্রের যুদ্ধে এই 16 বছর বয়সের বালকটি চক্রব্যূহে প্রবেশ করতে পারলো, বেরোতে পারলো না। এই জন্য দায়ী কে? আবার অমরাবতী, সুবর্ণ মণ্ডিত অমরাবতী, সেই অমরাবতী রাজা ছিলেন হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। বিষ্ণু দূতেরা দেব সেনাপতিরা মেরে ফেলেছিল বড় ভাই হিরণ্যাক্ষকে। হিরণ্যকশিপু সেই রোষে ক্ষোভে মন্দর নামক পর্বতে দিয়ে সাধনা করছে অমর, অজর, অপ্রতিদ্বন্দ্বী হবার। এদিকে দেব সেনাপতি ইন্দ্র দেব সৈন্যদের নিয়ে সুবর্ণ মণ্ডিত অমরাবতীকে আক্রমণ করেছে, অনেক অসুরদের হত্যা করেছে। শেষ পর্যন্ত জানতে পারলেন কয়াধু, হিরণ্যকশিপুরের স্ত্রী কয়াধু, তার গর্ভে হিরণ্যকশিপুরের কয়াধুর গর্ভে সন্তান আছে। তখন হাত ধরে ইন্দ্রদেব নিয়ে যাচ্ছে, সম্মুখে পড়েছে নারদ মুনি। এতদিন শুনেছি অসুররা নারী হরণ করে, এখন দেখি দেবতারাও নারী হরণ করে। ইন্দ্রদেব বললেন ওর গর্ভে একটি অসুর সন্তান আছে, এটাকে মেরে ফেলে সসম্মানে কয়াধুকে অমরাবতীতে পৌঁছে দিল।
স্কুল কলেজেও করে, ইউনিভার্সিটিতেও করে, আবার যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, যদি বড় নেতা হয়, সেখানে যে ওই সন্ত্রাসী বানাই করে। কারো উপর নির্ভরশীল হবে না। আজকাল আর সন্তানদের উপর নির্ভরশীল হবার কোনো কারণ নেই। এটা গেল ইতিহাস। এবার বলবো আমি দর্শন। রাজশাহী, মালদার কোচবিহার, আপনি এগিয়ে বাজার দিয়ে দেখবেন এটা চুষা, এটা ল্যাংড়া, এটা রাজশাহী, মালদা, কোচবিহার, এই চারা আপনি শখ করে আপনার দুয়ারে জায়গা আছে, আপনি নিয়ে আসেন, নিয়ে এসে গাছটি রোপণ করলেন, তাকে লালন পালন করলেন, আপনি মালদার কোচবিহার খাবেন। সেই ফজলিয়াম গাছটি বড় হলো, 4-5 বছরের মধ্যে ফুলে আসলো, আম হলো। আমের সাইজটি সেরকমই হলো, কিন্তু যখন রং উঠলো, পাকলো, কেটে নিতে খেয়ে দেখতে গেলেন সেই রাজশাহীর ফজলিয়াম আর আমার এই কালিয়াপুরের মাটির আম এক আম। 72 সনে আমার বোনকে, ইমিডিয়েট ছোট বোনকে বিবাহ দিয়েছিলেন সাভারে। সেখান থেকে আমি কার্টনের চারা নিয়ে গিয়েছিলাম বাড়িতে, অরঙ্গবাদে, দোহার থানা। সেখানে জানলায় আস্তে আস্তে বড় হলো গাছটি, কিন্তু ফুল ধরলো, কার্টন ধরল। সাভারে যে টেঙ্গুরা মাটি আর অরঙ্গবাদের দোআঁশ মাটি এক না, যার জন্য ওই কার্টন গাছটি হলো, কিন্তু ফল ধরলো। এটা হলো মাটি কারণ। কোচবিহারটি আপনি ভালো বলেন না, মাটির কারণ। মাটি মানে মা। এখানে যদি কোনো ডাক্তার থেকে থাকেন, এটা আমি সংক্ষিপ্ত ভাবে দর্শন বলবো, এখন বলবো বিজ্ঞান। বাচ্চা পেটে এসেছে, ঢাকা ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছে, সাইডে লিখেছে বেড রেস্ট। বাড়িতে এসেই বলছে শাশুড়িকে, মা আমাকে 1 গ্লাস জল দেন। শাশুড়ি বলছে, বৌমা সারাদিন তোমার শ্বশুর
এখন অঙ্কুরোদ্গম যেমনি বীজের প্রয়োজন, তেমনি সুজলা সুফলা শস্য শ্যামলায় মাটিরও প্রয়োজন। অঙ্কুরোদ্গম বীজ আর ভালো মাটি, উর্বরা শক্তি সম্পন্ন মাটির যদি মিলন হয়, তাহলে সুজলা সুফলা শস্য শ্যামলা বসুন্ধরা হয়ে যাবে। তাহলেই তার মধ্যে ভালো সন্তান হবে। সেজন্য বাবাও কিন্তু ছাড় পেলেন না, বাবাও ছাড় পেলেন না। সেজন্য সংসারটা স্বামী স্ত্রী উভয়ে ভালো হওয়ার প্রয়োজন। তাহলে এই স্বামী এবং স্ত্রী পার্টনারশিপ লাইফ, পার্টনারশিপ দুজনে ভাবে, সৎভাবে, সাত্বিক ভাবে চলতে হবে। তাহলেই ভগবত সন্তান, প্রভাবের সন্তান পাওয়া যাবে। আমি যদি আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানি বা ভারত বা বাংলাদেশে রাষ্ট্রপতি যারা আছেন, রাষ্ট্রনায়ক আছেন, তাদের সঙ্গে যদি আমি একসঙ্গে দেখা করতে পারতাম, তাহলে বলতাম অস্ত্র তৈরি করার প্রয়োজন নাই, মাতৃ শিক্ষার প্রয়োজন আছে। যে শিক্ষার দ্বারা দেশের সুসন্তান আসবে, তারা গুলি চালাবে না, কলম দিয়ে, তাদের মেধা দিয়ে দেশের উন্নতি সাধন করবে। সাধু রাজা পরীক্ষিতকে বললেন, তুমি সাধু। উত্তরা গর্ভের সন্তান এই রাজা পরীক্ষিত। স্বামী 16 বছরে অভিমন্যু নিহত হয়েছে। স্বামীও ছিলেন কৃষ্ণ ভক্ত, উত্তরাও ছিলেন কৃষ্ণ ভক্ত, যার কারণে রাজা পরীক্ষিত তিনি যে সুখদেব গোস্বামী তার বললেন সাধু। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ভাষা বেরিয়ে এসেছে। উত্তরোত্তর যেমন বাবু, বাবু, বাবু ব্রিটিশদের একটি বকা, এক কথায় হলো বকা। বাবু ফিলফিলে কাপড় পরত, যারা জমিদার ছিল তারা তাবেদারি করত ব্রিটিশে, ফিলফিলে ধুতি পরত, ফিলফিলে পাঞ্জাবি পরত, চোখে নাকের ডুগায় চশমা থাকতো, হাতে লাঠি থাকতো, অনেক সময় চুরুট থাকতো। চুরুট মানে ধূমপাই। তারা যেদিকে বক্রনয়নে তাকাতো সেই দিকটা শেষ করে তারা দিতে পারতো, কারণ তৎকালীন ব্রিটিশ সরকার ছিল তাদের হাতে। আমার অরণ্যবা, আমার বাড়ির পরেই ছিল ডাক্তার বাড়ি, মাঝখানে একটা পুকুর, মনে আছে কিনা? পুকুরের এপারে অরুণ কুমার মিত্র ডাক্তার বাড়ি, ডাক্তার বাড়ির পরে হলো জমিদার বাড়ি। বৈঠকখানায় বড় বাবু আর মেজু বাবু বসে আছে, দেখেন কারা বাবু। বড় বাবু বলছে রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে গর্ভবতী,
বিহার গাঙ্গুলি স্ট্রিটে তার স্ত্রী ছেলে মেয়ে থাকতো, তিনি অন্যভাবেই থাকতেন কলকাতা। শিয়ালদার পরে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট 135 বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে বহু পুরাতন থাকতেন। যাই হোক, মেজবাবু এবার বড়বাবু দুইজন তর্ক বিতর্ক করে তার পেয়দা দ্বারা ওই মেয়েটাকে আনা হয়েছে। এনে অন্তঃপুরে নিয়ে যেয়ে চাকু দিয়ে তার পেট ফেলা হয়েছে। পেট ফেলে দেখেছে, আমার ঠাকুরমার মুখে এই সমস্ত গল্প শুনেছি, পেট ফেলে দেখেছে ছেলে না মেয়ে। দেখার পরে তারপর অন্ধকূপে তাকে ফেলে দেওয়া হয়েছে। এরা হলো বাবা। আর এখন আমরা আমাদের নামের আগে বাবু লেখে, শ্রী উঠে গেছে, শ্রীহীন হয়ে গেছে। আমরা নিজেরাও শ্রী লেখি না, হয় বাবু না হয় জামা। এই যে বাবু, এটা একটা গালি। মায়েরা মনে কষ্ট নেবেন না, আপনারা ছেলে মেয়েদের বাবাটা শিখাবেন, বাবু শিখাবেন না, কারণ বাবুটা হলো একটা গালি। বাবা বলবে, আজকের থেকে সংযত হয়ে যান, কালকে যেন সকালবেলা আপনাদের ছেলে মেয়েরা বাবাকে বাবা বলে ডাকে, বাবু যেন আর না বলে। অধঃপত। তাহলে ব্রিটিশ বাবু, আবার ইরানি যারা রাজাকারের সন্তান বাংলাদেশে আছে, রাজাকারের সন্তানরা হিন্দুদের দেখলে বলে মালায়ন। আমি 1964-এ ইন্ডিয়ায় আনন্দবাজার পত্রিকায় দেখলাম বিহারে মালায়নদের উপর নির্যাতন। মালায়ন শব্দের অর্থ অশিক্ষিত, অনগ্রসর, নিম্ন জাতি, তারাই হচ্ছে মালায়ন। জরিপ করে দেখে আসবে, যারা আমাদেরকে মালায়ন বলেন তারা জরিপ করেন, এখন আমরা হিন্দুরা মালায়ন হয়ে নাই, শিক্ষায় দীক্ষায় পাশ্চাত্যে এখনো আমরা সবার চেয়ে এগিয়ে আছি। একবার বান্দুরা থেকে লঞ্চে উঠেছি, সদরঘাট মুন্নি লঞ্চে। আপাতত সাধারণত ভদ্ররা বলে বসে, তো আমার এক ক্লাসমেট ভদ্ররা, সে আমাকে দেখেই চলে এসে ধরে বলছে, মালায়ন তুই কেমন আছো? আমি বললাম, তুই মালায়ন কেমন আছো? এখন সবাই শুনছে এই কথাগুলি। একজন আমাকে প্রশ্ন করল, গুরুদেব ওকে আপনি মালায়ন বললেন কেন? আমি বললাম, ও আগে বলুন, আমাকে মালায়ন বললো কেন? তখন তো আর কোনো কথা বলতে পারে না, ব্যাকরণ হয়ে গেছে। তারপরে ও যখন কোনো কথা বলছে না, তখন অন্যান্য ভদ্রলোকরা বলছে, গুরুদেব তাহলে আপনি বলেন মালায়ন শব্দের অর্থ কি? তখন আমি বললাম, অনুন্নত, অনগ্রসর, অশিক্ষিত, মূর্খ জাতি, তারা হলো মালায়ন। আপনারা জরিপ করে দেখেন, আমরা মালায়ন না,
হচ্ছেন ভজনের গুণা। যারা গুরু ভজন করে না, গৌর গোবিন্দ তাকে কৃপা করেন। গুরু হচ্ছেন ভজনের গুণা। যার গুণা আছে তার গৌরা আছে, যার গৌরা আছে তার রাধা কৃষ্ণ আছে, যার রাধা কৃষ্ণ আছে তার কাছেই বৃন্দাবন আছে। সাধু কৃষ্ণ মহাভাব ভাগ্যবান। এই চারজন শিষ্যই ভাগ্যবান। তাই সুখদেব বিশ্ববিদ্যার বললেন, সাধু কৃষ্ণ মহাভাব তয়া ভাগবত উত্তম। আমরা এখানে ভাগবত লিখেছি। সুখদেব বিশ্ববিদ্যার বললেন, রাজা পরীক্ষিত তুমি উত্তম ভাগবত, ভাগবত জীবিত। এক ভাগবত ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি রসপ্রাপ্ত ভক্ত। এই ভাগবতের রস রস বৈশ কোথায় গিয়েছে? যারা আপনাদের চোখে জল এসেছে, যাদের হৃদয়ে গোবিন্দ বলে কাঁদছেন, যারা হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকছেন, তাদেরই হৃদয়ে এসেছে রস, ভাগবতীয় রস, রস বৈশ। তয়া ভাগবত উত্তম, তুমি উত্তম ভাগবত। জন্ম তনয় সুশস্য ছিন্নন্নপি কথম। যেহেতু কৃষ্ণ কথা